সাইড হাসল থেকে মাসে ১,০০,০০০ টাকা আয়, মানে এই কথাটা শুনলেই আজকাল মনে হয় এটা আর একটা ক্লিকবেট, তাই না? একদম। কিন্তু আমরা যে সোর্সগুলো হাতে পেয়েছি সেগুলো ঘেটে মনে হচ্ছে এর পেছনে আসলেই কিছু নকশা রয়েছে। আমাদের কাছে কিছু আর্টিকেল আছে, কিছু সফল ইউটিউবারের কেস স্টাডি, এমনকি একজন লেখকের বইয়ের অংশও আছে যিনি প্রতি মাসে একটা করে দই লিখে দারুণ আয় করছেন। হ্যাঁ। তো আজকের আলোচনার মিশন হল এই সব তথ্য থেকে আসল কৌশলগুলো বের করে আনা, যাতে বোঝা যায় কোনটা সত্যি আর কোনটা শুধুই ফাঁকা আওয়াজ। ঠিক তাই। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। আমরা কোনো জাদুকরি ফর্মুলা দিতে আসিনি। একদমই না। বরং আমাদের হাতে থাকা সোর্সগুলো থেকে আমরা সফল ব্যক্তিদের অভিজ্ঞতা, তাদের নেওয়া কঠিন সিদ্ধান্ত, তাদের মানসিকতা এবং অবশ্যই তাদের ব্যর্থতার গল্পগুলো তুলে ধরব। যেমনটা একজন বিশেষজ্ঞ বলেছেন, এই পথটা কঠিন, কিন্তু যা কিছু কঠিন তার পুরস্কারও ততটাই বড় হয়। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। তাহলে চলুন শুরু করা যাক প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্নটা দিয়ে। শুরুটা করব কোথা থেকে? বেশিরভাগ মানুষ তো এখানেই আটকে যায়, মানে কি নিয়ে কাজ করব, আমার তো কোনো বিশেষ দক্ষতা নেই। কিন্তু একটা আর্টিকেলে এমন এক কৌশলের কথা বলা হয়েছে যা প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দেয়। নতুন কিছু শেখার বদলে নিজের পুরনো দক্ষতাকে নতুন কোনো জায়গায় ব্যবহার করার কথা বলা হয়েছে। এই ধারণাটা আসলেই দারুণ, কারণ আমরা প্রায়শই ভাবি সাইড হাসল মানেই আমাকে কোডিং শিখতে হবে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে। কিন্তু সোর্সগুলোতে একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে। কোনটা? একজন সাধারণ স্কুল শিক্ষক, যিনি ক্লাসের ছাত্রদের সাথে ভালোভাবে কথা বলতে পারেন, মানে কমিউনিকেশনে পারদর্শী। তিনি ট্রাক চালকদের জন্য ওয়ার্কপ্লেস কমিউনিকেশন কোর্স তৈরি করে মাসে প্রায় ৮ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন। ১ মিনিট, একজন স্কুল শিক্ষক ট্রাক চালকদের প্রশিক্ষণ দিচ্ছেন? এটা শুনলে প্রথমে তো অবিশ্বাসী মনে হয়। কিন্তু এটাই তো আসল ব্যাপারটা। এর মানে হলো আমাদের সবচেয়ে বড় সুযোগগুলো হয়তো সেই সব জায়গায় লুকিয়ে আছে যেখানে আমরা সাধারণত তাকাইও না। নিজের পরিচিত গণ্ডির বাইরে তাকালেই এমন অভাবনীয় সম্ভাবনা খুঁজে পাওয়া সম্ভব। একদম। ওই শিক্ষক যদি শুধু অন্য শিক্ষকদের জন্য কোর্স বানাতেন, তাহলে প্রতিযোগিতা অনেক বেশি হতো। কিন্তু ট্র্যাকিং ইন্ডাস্ট্রিতে ভালো কমিউনিকেটরের অভাব ছিল, আর তিনি সেই শূন্য স্থানটা পূরণ করেছেন। ভারতের বাজারের জন্য এই মডেলটা খুবই শক্তিশালী। রাইট। আমাদের হাতে থাকা একটি সোর্স বলছে সার্ভিস ভিত্তিক ব্যবসা, যেমন ফ্রিল্যান্স লেখা, গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং সবচেয়ে নিরাপদ বিকল্প, কারণ এখানে নিজের দক্ষতাই হল মূলধন। তার মানে পকেটে টাকা না থাকলেও শুরু করা সম্ভব। এটা একটা বড় স্বস্তির ব্যাপার। কিন্তু দক্ষতার পাশাপাশি শখকেও তো আয়ের উৎস বানানো যেতে পারে, তাই না? যেমন লেখিকা মিশেল কুলপের কথা ধরা যাক। হ্যাঁ। তার কৌশলটা আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে। তিনি প্রতি মাসে ১০০ পৃষ্ঠার একটি ছোট বই লেখেন এবং প্রকাশ করেন। হ্যাঁ, এবং তার ফলাফলটা অবাক পড়ার মতো। তিনি এই পদ্ধতিতে মাত্র ১ বছরের মধ্যে প্রতি মাসে রয়্যালটি থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকা আয় করতে শুরু করেন। বাহ! তার বই থেকে পাওয়া একটা লাইন খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রথম বই বিক্রির সেরা উপায় হল দ্বিতীয় বইটি লেখা। এর মানে হল প্রতিটি নতুন বই তার পুরনো বইগুলোর জন্য নতুন পাঠক নিয়ে আসে, একটা চক্র তৈরি হয়। ইন্টারেস্টিং। সুতরাং মূল শিক্ষাটা হল কোনো জাদুকরি আইডিয়ার পিছনে না ছুটে নিজের জানা কাজ বা পছন্দের বিষয়কে একটা ধারাবাহিক সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া। তাহলে বোঝা যাচ্ছে যে শুরু করার জন্য আমাদের ভেতরেই প্রয়োজনীয় দক্ষতা বা শখ আছে, কিন্তু এখানেই তো আসল চ্যালেঞ্জটা শুরু, তাই না? আমার কাছে হয়তো বিশ্বের সেরা দক্ষতাটাই আছে, কিন্তু যদি আমি না জানি যে এর জন্য কারা টাকা দেবে, তাহলে তো এটা একটা শখই থেকে যাবে, ব্যবসায় পরিণত হবে না। ঠিক এখানে এই গ্রাহক খোঁজার বিষয়টা চলে আসে। ঠিক এই পয়েন্টেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে সবাইকে খুশি করতে হবে, কিন্তু সোর্সগুলো বলছে এর ঠিক উল্টোটা করতে। মাইক্রো নিশ বা খুব ছোট ও নির্দিষ্ট বিষয়ে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে। মাইক্রো নিশ? হ্যাঁ, যেমন একটা কেস স্টাডি আমার নজর কেড়েছে। একজন ইউটিউবার শুধুমাত্র জাপানি কিচেন নাইফ রিভিউ করেন, আর কিচ্ছু না। শুধু জাপানি ছুরি? তা দিয়ে কতই বা আয় করা সম্ভব? শুনলে অবাক হবেন, তিনি মাসে প্রায় ৬ লক্ষ টাকার বেশি আয় করেন, কোনো বিজ্ঞাপন ছাড়াই, শুধুমাত্র অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে। বলেন কি?
কারণ যারা জাপানি ছুরি কিনতে আগ্রহী তারা খুব নির্দিষ্ট এবং সিরিয়াস ক্রেতা। তিনি একটা ছোট কিন্তু নিবেদিত দর্শক গোষ্ঠী তৈরি করেছেন যারা তার কথায় বিশ্বাস করে। বাহ, তার মানে সবার জন্য সবকিছু না হয়ে কিছু নির্দিষ্ট মানুষের জন্য বিশেষজ্ঞ হয়ে ওঠাটাই বেশি লাভজনক। এর সাথে আরেকটা শক্তিশালী ধারণা যোগ করা যায়, সচ্ছল গ্রাহকদের টার্গেট করা। একটা উদাহরণ পেলাম, একটি সাধারণ হোম ইন্সপেকশন কোম্পানি যখন নিজেদেরকে লাক্সারি হোম ইন্সপেকশন হিসেবে রিব্র্যান্ডিং করে তখন তাদের লাভ ৪৫% বেড়ে যায়। হ্যাঁ, এই কৌশলটা দারুণ কার্যকর। তবে এর একটা ঝুঁকির দিকও কিন্তু আছে, তাই না? কি রকম? যদি আপনি খুব ছোট একটা বিষয় বেছে নেন তাহলে আপনার দর্শক সংখ্যা একটা পর্যায়ে গিয়ে আটকে যেতে পারে। তখন ব্যবসাটাকে বড় করা কঠিন হয়ে যায়। সুতরাং নিশটা কতটা ছোট হবে সেই ভারসাম্যটা খুঁজে বের করা খুব জরুরি। তবে লাক্সারি রিব্র্যান্ডিংয়ের বিষয়টা ভাবুন। তারা কিন্তু তাদের মূল পরিষেবা বদলায়নি, শুধুমাত্র গ্রাহকের ধরন বদলেছে। তারা কম কাজ করে বেশি আয় করছিল কারণ তাদের নতুন গ্রাহকরা বেশি মূল্য দিতে ইচ্ছুক ছিল। কিন্তু এর একটা বিপরীত চিত্র তো আমাদের সোর্সগুলোতে আছে, যেমন টেলিহেলথ ব্যবসা। হ্যাঁ, আছে। একটা ইউটিউব ভিডিওতে দেখলাম এই ব্যবসায় কোনো নির্দিষ্ট ছোট গ্রুপকে টার্গেট না করে বরং ওয়েলনেস বা অ্যান্টি এজিংয়ের মতো একটা বিশাল এবং বর্ধমান বাজারকে লক্ষ্য করা হচ্ছে। এখানে তো মাইক্রোনিশের তত্ত্ব খাটছে না। চমৎকার পয়েন্ট। এখান থেকেই বোঝা যায় যে কোনো একটা নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। বাজার নির্বাচনের বিষয়টা সম্পূর্ণভাবে আপনার ব্যবসার মডেলের ওপর নির্ভরশীল। মানে জাপানি নাইফ বিশেষজ্ঞের মতো যদি আপনার দক্ষতা বিশেষায়িত হয় তবে ছোট এবং সচ্ছল বাজার আপনার জন্য লাভজনক। আর যদি আপনার ব্যবসা মার্কেটিং নির্ভর হয়, যেমন টেলিহেলথ, যেখানে আপনি মূলত প্রচুর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তখন বড় বাজার দরকার। একদম। তখন বড় এবং উচ্চ চাহিদার বাজার ভালো ফল দেবে। মূল কথা হল ভেবেচিন্তে নিজের শক্তি বুঝে সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা দক্ষতা চিহ্নিত করলাম, বাজারও খুঁজে পেলাম, ক্লায়েন্ট আসতে শুরু করলো, কিন্তু কিছুদিন পরেই দেখা গেল দিনে আর ২৪ ঘন্টা নেই। কাজ সামলাতে গিয়ে জীবন শেষ। এখানেই তো বেশিরভাগ সাইড হাসেল থেমে যায়। ঠিক। ব্যবসাটাকে বড় করব কিভাবে? এটাই হলো $1,000,000 প্রশ্ন। আর এর উত্তর হল সিস্টেম এবং লেভারেজ। প্রথমে আসি অটোমেশনের কথায়। আমাদের সোর্সগুলো বলছে যে কাজগুলো বারবার করতে হয় এবং যেগুলো সরাসরি আয় তৈরি করে না সেগুলোকে স্বয়ংক্রিয় করে ফেলা উচিত। যেমন ক্লায়েন্টের সাথে মিটিং ঠিক করার জন্য ইমেল চালাচালি না করে ক্যালেন্ডারের মতো টুল ব্যবহার করা। এর ফলে কতটা সময় বাঁচতে পারে, মানে বাস্তবে? একজন ফ্রিল্যান্সারের উদাহরণ দেওয়া হয়েছে, যিনি শুধুমাত্র ক্যালেন্ডলি এবং এআই ইমেল রিপ্লাই ব্যবহার করে সপ্তাহে প্রায় 10 ঘন্টা সময় বাঁচান। 10 ঘন্টা? হ্যাঁ, ভাবুন, এই 10 ঘন্টা তিনি নতুন ক্লায়েন্ট খোঁজার বা নিজের দক্ষতা বাড়ানোর কাজে লাগাতে পারেন। এখানে একটা গোল্ডেন রুল দেওয়া হয়েছে, যে কাজ করতে 10 মিনিটের বেশি সময় লাগে এবং যা সরাসরি আয় তৈরি করে না সেই কাজকে অটোমেট বা আউটসোর্স করে দেওয়া উচিত। আউটসোর্সিং বা লেভারেজের কথাটা যখন উঠলই, তখন এর আরেকটা শক্তিশালী মডেলের কথা বলা যাক। ইউটিউবার বৈভব কার্নার এটাকে আরবিট্রেজ মডেল বলছেন। হ্যাঁ, বিষয়টা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর। ধরা যাক আপনি একজন ক্লায়েন্টের কাছ থেকে গ্রাফিক ডিজাইনের একটি কাজ ৮০০ টাকায় নিলেন এবং আপনি সেই কাজটি অন্য একজন ভালো ডিজাইনারকে দিয়ে ৫০০ টাকায় করিয়ে নিলেন, যার হয়তো ক্লায়েন্ট খোঁজার দক্ষতা বা সময় নেই। এতে আপনার কোনো ডিজাইন না করেই সরাসরি ৩০০ টাকা লাভ হলো। একদম। আপনি এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। এভাবেই নিজের সময়ের সীমাবদ্ধতা ছাড়িয়ে যাওয়া সম্ভব। আপনি তখন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং ব্যবসা বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারবেন। ডেলিভারির কাজটা অন্য কেউ করবে। তার মানে এখন আর সব কাজ করতে হবে না। এটা তো পুরো গেম চেঞ্জার। আর আজকাল লেভারেজের সবচেয়ে আধুনিক উপায় হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। অবশ্যই। ইউটিউবার ধবল কাটারিয়ার একটা ভিডিও দেখলাম, যেখানে তিনি কয়েকটি এআই সাইড হাসেল পরীক্ষা করে তার ফলাফল শেয়ার করেছেন। হ্যাঁ, এআই এখন একটা বিরাট সুযোগ তৈরি করেছে। ধবল দেখিয়েছেন তিনি এআই ব্যবহার করে মিনিটের মধ্যে ইউটিউব শর্টস তৈরি করে হাজার হাজার ভিউ পেয়েছেন। তাই নাকি? এমনকি তিনি দেখিয়েছেন যে এআই এর সাহায্যে তৈরি করা একটি থাম্বনেইলের জন্য ১,০০০ থেকে ১৫০০ টাকা চার্জ করাও সম্ভব, কারণ ক্লায়েন্টের কাছে চূড়ান্ত ফলাফলটাই আসল, সেটা মানুষ বানিয়েছে না এআই
তা নিয়ে তার মাথা ব্যথা নেই। কিন্তু একটা প্রশ্ন আছে, এআই দিয়ে তৈরি করা কন্টেন্টের মান কি মানুষের মতো হয়? সোর্সগুলো এ বিষয়ে কিছু বলেছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে এআই মানুষের সৃজনশীলতাকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না, কিন্তু এটা একটা দারুণ সহকারী হতে পারে। যেমন একটা ব্লগ পোস্টের প্রথম ড্রাফট এআই লিখে দিল, তারপর আপনি সেটাকে নিজের মতো করে গুছিয়ে নিলেন। এতে আপনার সময় বাঁচল। ঠিক। আর ব্যবসা বাড়ানোর আর একটা দারুণ কৌশল হল একটা কাজকে বিভিন্ন ফরম্যাটে রিপারপাস করা। যেমন এই যে আমরা আলোচনা করছি, এটা একটা পডকাস্ট, এখান থেকে একটা ব্লগ পোস্ট, একটা ইউটিউব ভিডিও আর সোশ্যাল মিডিয়ার জন্য 10টা ছোট ছোট ক্লিপ তৈরি করা সম্ভব। একই পরিশ্রমে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। ঠিক তাই। তাহলে তো দারুণ সব আইডিয়া পাওয়া গেল। নিজের দক্ষতা ব্যবহার করা, সঠিক বাজার খোঁজা, তারপর অটোমেশন আর লেভারেজ দিয়ে ব্যবসা বাড়ানো। কিন্তু এগুলো শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কি কাজটা ততটাই সহজ? কারণ আমরা তো শুধু সফলতার গল্পই শুনতে ভালোবাসি। একদমই সহজ নয়। আর এখানেই আলোচনাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের হাতে থাকা সোর্সগুলো কিন্তু কঠিন বাস্তবতার কথাও তুলে ধরেছে। যেমন একজন ইউটিউবার তার ড্রপশিপিং ব্যবসায় 2 লক্ষ টাকা লোকসানের কথা খুব খোলামেলাভাবে শেয়ার করেছেন। উফ, 2 লক্ষ টাকা লোকসান! এটা শুনলেই তো ভয় লাগে। এটাই বাস্তবতা। আমরা শুধু সফলতার গল্পগুলোই দেখি, কিন্তু এর পেছনের এই কঠিন দিকগুলো আমাদের মনে রাখতে হবে। এটা কোনো সহজ যাত্রা নয়। এখানেই মানসিকতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের সোর্সগুলো বলছে সবচেয়ে বড় বাধাটা বাইরে নয়, আমাদের ভেতরে। যেমন, আমি এই কাজের যোগ্য নই, বা ব্যর্থ হলে লোকে কি বলবে, এই ধরনের বিশ্বাসগুলো সফলতার পথে সবচেয়ে বড় বাধা। একজন বিশেষজ্ঞের মতে আত্মবিশ্বাস কাজ করার মাধ্যমে আসে, চিন্তা করার মাধ্যমে নয়। এর মানে প্রথম দিকে ভয় লাগাটা স্বাভাবিক, কিন্তু কাজ শুরু না করলে সেই ভয় কখনো কাটবে না। ঠিক তাই। আর একজন বিশেষজ্ঞের একটা কথা আমার খুব মনে ধরেছে। তিনি বলেছেন, যখন একটি কাজ বারবার করতে করতে আপনার একঘেয়েমি চলে আসে, তখনই আসল আত্মবিশ্বাস জন্মায়। বাহ! কথাটা প্রথমে অদ্ভুত লাগলেও এর মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে আছে। এর মানে হল, আপনি কাজটি এতবার করেছেন যে এখন আর এটা নিয়ে আপনাকে কনসিয়াসলি ভাবতে হয় না। এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। বাহ! এটা একটা গভীর পর্যবেক্ষণ। আর এর সাথে আরেকটি কঠিন সত্য হল, আপনার কাজ যতই ভালো হোক না কেন, মানুষ না জানলে কোনো লাভ নেই। বৈভব কারানার তার ভিডিওতে একটা দারুণ কথা বলেছেন, যা চোখে পড়ে তাই বিক্রি হয়, মানে যো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়। ঠিক। আপনি হয়তো বিশ্বের সেরা ডিজাইনার, কিন্তু আপনার ডিজাইন যদি কেউ না দেখে, তাহলে আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসবে না। এটা এমন একটা ভুল যা অনেক প্রতিভাবান মানুষ করে থাকেন। তারা ভাবে ভালো কাজ করলেই ক্লায়েন্ট ম্যাজিক্যালি চলে আসবে। কিন্তু বাস্তবে কাজ করার পাশাপাশি কাজটা দেখানো সমান গুরুত্বপূর্ণ। একদম। এর জন্য প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, নিজের কাজের কেস স্টাডি শেয়ার করা এবং নেটওয়ার্কিং করা অত্যন্ত জরুরি। সংক্ষেপে, 0 থেকে মাসে 1 লক্ষ টাকা আয়ের এই যাত্রা শুধুমাত্র একটা ভালো আইডিয়া বা সিস্টেমের উপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন মানসিক বাধা অতিক্রম করা, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখার সাহস, কঠিন পরিশ্রম করার মানসিকতা এবং নিজের কাজকে মানুষের সামনে তুলে ধরার ক্ষমতা। এটাই একটা শখ এবং একটা ব্যবসার মধ্যে মূল পার্থক্য তৈরি করে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটি মূল নীতি পেলাম। প্রথমত, নিজের ভেতরে থাকা দক্ষতাকে এমন জায়গায় কাজে লাগানো যেখানে তার চাহিদা আছে। দ্বিতীয়ত, সবার জন্য না ভেবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য বিশেষজ্ঞ হয়ে ওঠা। ঠিক। তৃতীয়ত, অটোমেশন ও লেভারেজের মাধ্যমে নিজের সময়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করা এবং সবশেষে একটি দৃঢ় মানসিকতা তৈরি করা এবং নিজের কাজকে মানুষের সামনে তুলে ধরা। একদম। যদিও আমরা বই লেখা থেকে শুরু করে টেলিহেলথ বা এআই ভিত্তিক ফ্রিল্যান্সিংয়ের মতো বিভিন্ন পথের কথা শুনেছি, সবগুলোর পেছনেই কিন্তু এই সাধারণ নীতিগুলো কাজ করছে। যেমন ভ্যালিউ তৈরি করা, স্মার্ট মার্কেটিং এবং অন্যের সময় বা প্রযুক্তির সঠিক ব্যবহার। পথটা হয়তো ভিন্ন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর মূল নীতিগুলো একই। সব মিলিয়ে পথটা পরিষ্কার, কিন্তু সহজ নয়। আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে একটি চিন্তার খোরাক রয়েছে, যা আমাদের একজন বিশেষজ্ঞর কাছ থেকে পাওয়া। তিনি বলেছেন, প্রমিস বা প্রতিশ্রুতির চেয়ে
প্রুফ বা প্রমাণ সব সময় বেশি শক্তিশালী। তার পরামর্শ হল, আপনি যখন নতুন কিছু শুরু করছেন তখন প্রথম ৫-১০ জন গ্রাহককে বিনামূল্যে পরিষেবা দিয়েও হলেও তাদের কাছ থেকে টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র সংগ্রহ করুন। ইন্টারেস্টিং। কারণ আপনার মুখের কথার চেয়ে একজন সন্তুষ্ট গ্রাহকের কথা অনেক বেশি শক্তিশালী। তাহলে প্রশ্নটা হল, আজকের দিনে একটি সফল সাইড হাসল শুরু করার জন্য সবচেয়ে মূল্যবান মুদ্রা টাকা নয়, বরং প্রুফ বা প্রমাণ। নিজের প্রথম ক্লায়েন্টকে বিনামূল্যে পরিষেবা দিয়েও হলেও সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করা কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ?